বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট নাম হচ্ছে ইইউ। এই প্রশ্নটা অনেকবার আসছে, কারণ এটার যেটা কম্পিটিটর অপশনে থাকে সেটা হচ্ছে ডব্লিউটিও। ডব্লিউটিও হচ্ছে বাণিজ্যিক জোট, ঠিক আছে? ডব্লিউটিও হচ্ছে কি? বাণিজ্যিক জোট। আর অপশনে যাই থাকুক আনসার ইউ দিবা। কোনো প্রশ্ন আছে তোমাদের? অনলাইন পেপার পরীক্ষায় প্রশ্ন আসে যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কি, সেখানে ইউ অপশনে থাকে, ডব্লিউটিও অপশনে থাকে। প্রশ্ন খেয়াল করবা, যদি বলে যে সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কি, তাহলে আনসার হবে ইইউ। আর যদি বলে সবচেয়ে বড় বাণিজ্যিক জোট কি, তাহলে আনসার হবে ডব্লিউটিও। কিন্তু ইউ শুধুমাত্র অর্থনৈতিক জোট না, ইউ কিন্তু একটা রাজনৈতিক জোটও, ঠিক আছে? এগুলো রিটেনে কাজে লাগবে। প্রশ্ন, 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 লাইন, প্রশ্ন, লাইন। ওকে, রিটেনে নাকি প্রিলিম? আনসার তো তোমাকে বড় বানাইতে হবে, তারপরে সেটা পরীক্ষার প্রশ্ন অনুযায়ী ছোট করবে। ধরো তুমি ব্রিক্স নিয়ে একটা আনসার বানাইলে, তাহলে ব্রিক্স নিয়ে যখন তুমি রিটেনে থাকবা তখন তুমি একটা নোট বানাবা। নোটে কি কি থাকবে? ব্রিক্স কোথায়, ব্রিক্স এর ম্যাপ, হুম, তারপরে হচ্ছে ব্রিক্স এর টোটাল জনসংখ্যা, ব্রিক্স এর টোটাল ল্যান্ড, তারপরে কি কি থাকবে, ব্রিক্স এর যে কান্ট্রি গুলো আছে তারা কি কি এক্সপার্ট উৎপাদনে, তাদের কত পার্সেন্ট লোকজন মানব সম্পত্তি স্কিল, হ্যাঁ, এরপর হচ্ছে তারা নিজেদের মধ্যে এই পর্যন্ত কি কি বাণিজ্য করছে এবং আরো কি কি বাণিজ্য চুক্তি করছে, হ্যাঁ, তাদের কারেন্সি কি এক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, অভিন্ন কারেন্সি। এটা নিয়ে তুমি পুরা প্রথমে একটা কি বানাবা, নোট বানাবা। তার সাথে থাকবে বাংলাদেশ ব্রিক্সের থেকে কি কি সুবিধা পাচ্ছে, বাংলাদেশ ব্রিক্সে আসলে কখন যাইতে পারবে, যাওয়ার ক্ষেত্রে কি কি শর্ত থাকতে পারবে, গেলে কি কি উপকার হবে। এটা মিলে তোমার টোটাল কি তৈরি হবে, নোট তৈরি হবে। এরপর তুমি যখন পরীক্ষার হলে যাবো, পরীক্ষা প্রশ্ন অনুযায়ী এবং তার পাশের নাম্বার অনুযায়ী তুমি ওটাকে সাইজ করবা। এখন যদি আসে 2 নম্বরের প্রশ্ন, তুমি কি পুরোটা লিখে দিয়ে আসবা? 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, প্রশ্ন কি চাইছে, সবকিছু মিলে, কিন্তু তোমার তো পুরাটা মিলে একটা নোট থাকতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি তোমার নোটে কি কি টপিক থাকবে। তুমি যখন পড়বা, প্রিলি থেকেই তুমি এই বিষয়গুলো মাথায় রাখবা। নিউজ পেপারে যখনই তুমি ব্রিক্স নিয়ে কোনো আর্টিকেল দেখবে, ওটাকে কেটে রাখবা। তো তুমি যদি প্রিলি 3 মাস 4 মাস দাও, 4 মাস ধরে নিউজ পেপারে তো মিনিমাম ব্রিক্স নিয়ে একটা বা দুইটা তিনটা আর্টিকেল আসবে। তুমি যখনই প্রিলি পরীক্ষা ভালো হবে, তুমি তখনই সেই আর্টিকেল গুলো নিয়ে বসে নোট বানানো শুরু করে দেবে। কিন্তু তোমার আর্টিকেল গুলো পড়া দাগানো এগুলো প্রিলির সময় কমপ্লিট করা উচিত। বুঝতে পারছো? এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। দেখো, আমি তুমি বুঝো নাই, আমি কিন্তু বলছি বলছি না যে তুমি প্রিলির সময় রিটেনের নোট বানাও। আমি বলছি তুমি প্রিলির সময় নিউজ পেপার পড়ো, রিটেনে কি কি আসতে পারে ধারণা রাখো, নিউজ পেপার কাটিং কালেকশনে রাখো, যাতে প্রিলি পরীক্ষার পরের দিন থেকে তুমি নোট বানানো শুরু করতে পারো। এমন কিছু জিনিস কিন্তু প্যারালালে হয়, যেমন ধরো সায়েন্স, এটা কিন্তু প্যারালাল। তুমি যখন সায়েন্সের ফিজিক্স পড়বা প্রিলির জন্য, সেম পড়া কিন্তু রিটার্নের জন্য। তো তুমি কেন প্রিলির সময় এটা পড়ে ফেলতেছো? তুমি প্রিলির জন্য সাউন্ড করতেছো, তুমি কি করতেছো, গাইডে গিয়ে 3টা লাইন পড়ে চলে আসছো। এখন প্রিলিতে এখন প্রশ্ন করতেছে আরো ডিপ, তুমি তার আনসার করতে পারতেছো না, কারণ সায়েন্স তো তুমি আন্দাজে আনসার করতে পারবে না। তো তুমি কেন প্রিলির সময় পুরো সায়েন্স বই পড়ে পড়ে ফেললা না, দাগায় দাগায় পড়ে ফেলো, তুমি লিখলা না কিন্তু তুমি নোট মাথায় রাখলা যে হ্যাঁ, এই জিনিসগুলো আমার রিটার্নে কাজে লাগে। ঠিক আছে, আমি বুক লিস্ট দিয়ে দিব, এগুলো হচ্ছে তোমাদের বইগুলো শেষ করা লাগবে। ঠিক আছে? এখন কিসে লিখো, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ব্রাসেলস, বেলজিয়াম। ককপিট, একই পাশে লিখে রাখো, বেলজিয়ামের পাশে লিখে রাখো ককপিট। ইউরোপের ককপিট বলা হয় এটাকে, কারণ এখানে সবসময় কি হতো, যুদ্ধ হইতো। নর্মালি ককপিট বলতে আমরা কি বুঝি, প্লেনের যেখানে ইয়ারা বসে, পাইলটরা যেখানে বসে। মানে প্রথমে পিলি প্রশ্নগুলা বলে ফেলি। এর সদস্য হচ্ছে 27 জন, 27টা দেশ। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হচ্ছে 27টা দেশ। ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সির নাম হচ্ছে ইউরো।
কারেন্সির নাম কি? ইউরো। EUR, এটা লিখে রাখো ব্যাকেটে। তোমাকে পরীক্ষার হলে ইউরো লিখলো না, EUR লিখলো, ERU লিখলো, তখন কি হবে? তখন কোনটা ইউরো হবে? যার জন্য যেটা ইন্টারন্যাশনাল কোড, ওটা সহ শিখে শিখে রাখো। EUR। বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোড কি? BDT। হ্যাঁ, ওটার হচ্ছে EU, আর এটা হচ্ছে আর। আর কেন? কারণ এটার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। আমি জানি না ওর নামে কিনা, তবে মনে মনে রাখার জন্য বলে দিচ্ছি, আর হচ্ছে রবার্ট মুন্ডেল, এটার জনকের নাম লিখো। আমি শিওর নাই আর কি রবার্ট মুন্ডেলে আর কি, কিন্তু তোমার মনে রাখার জন্য এটা মেবি হইতে পারে, সোর্স পাই নাই আর কি, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হবে রবার্ট মুন্ডেল। এটা হচ্ছে ওর জনক। খুঁজে দেখে তো, সোর্স পাইলে আমাকে জানাও যে এটা সঠিক না মিথ্যা। ইউরোপের, হ্যাঁ হ্যাঁ, মুদ্রার জনক ও। ইউরোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ইউরোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এটা পরীক্ষায় আসছে, বহুবার আসছে। ইউরোর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়? ইউর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়? ইউরোপিয়ান পার্লামেন্ট। দেখো অনেক কিছু, কিন্তু ইউ সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। ইউরোপিয়ান পার্লামেন্টের সদর দপ্তর হচ্ছে স্ট্রাসবার্গ, ফ্রান্স। কঠিন হয়ে গেল। ফ্রান্স এমনিতেই কঠিন। তো পারো ফ্রান্স? খুবই কঠিন ল্যাঙ্গুয়েজ। স্ট্রাসবার্গ, ফ্রান্স, ঠিক আছে। এটা হচ্ছে ইউরোপিয়ান কিসের সদর দপ্তর? পার্লামেন্টের সদর দপ্তর। আমি তো আগেই বলছি, ইউরো শুধুমাত্র অর্থনৈতিক জোট না, এটা রাজনৈতিক জোট। কি তোমাদের টাইম আপ? মাত্র 1.5 ঘন্টা হচ্ছে, লাস্ট তো 4 ঘন্টা চলবে আজকে। ঠিক আছে। হ্যাঁ, বুঝি না কি? চা নাস্তা লাগলে বলবা। ওকে, তাহলে সদর দপ্তর শব্দটা লিখছো। হ্যাঁ, এবার শোনো। সেটা হচ্ছে 1951 সালে, তখন শিল্প বিপ্লব শেষ হয়েছে, নতুন শিল্প বিপ্লব শুরু হয়েছে। তখন 1951 সালে ইউরোপের যেটা বিখ্যাত কোম্পানি ছিল, তার হচ্ছে কয়লা আর ইস্পাত কোম্পানি ছিল। কারণ তখন এনার্জি কি ছিল? কয়লা এনার্জি ছিল। আর ইস্পাত তখন খুব বিখ্যাত হচ্ছিল। তো কয়লা এবং ইস্পাতের যে কমিউনিটি, সেটাকে বলে ইউরোপিয়ান কোল্ড অ্যান্ড স্টিল কমিউনিটি। বুঝছো? এই কোল্ড অ্যান্ড স্টিল কমিউনিটি সবাই মিলে একটা ফেডারেশন তৈরি করলো, যে এখন থেকে আমরা সবাই মিলে ওপেকের মতো আর কি, সবাই মিলে একসাথে থাকবো, কয়লা আর স্টিল বিক্রি করবো। এটা হচ্ছে প্রথম কমিউনিটি 1951 সালে। এটা পরীক্ষা আসবে না। এবং আমরা নিজেদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করবো না। 1951 তোমরা বুঝতেই পারতেছো, তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে। ঠিক আছে। তখন আমরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করবো না। আমরা এখন থেকে একসাথে থাকবো, একসাথে বেচা বিক্রি করে কিছু লাভ করবো, কারণ ইউরোপিয়ান সবসময় বিজনেসে বিশ্বাস করে। বাংলায় তুমি যদি এখানে পড়ো যে স্পেন ওয়ার্ল্ডে বের হয়েছিল, ইটালি ওয়ার্ল্ডে বের হয়েছিল, ফ্রান্স বের হয়েছিল, ঠিক আছে, বেলজিয়াম বের হয়েছিল। সবাই কিন্তু বিজনেস করতে বের হয়েছিল, নেদারল্যান্ড বের হয়েছিল, সুতরাং ওটা কিন্তু আগে থেকে বিজনেস ওরিয়েন্টেড। ঠিক আছে, তো ওরা বিজনেসের জন্য প্রথমে তাদের কোল্ড অ্যান্ড স্টিল কমিউনিটি একটা মিটিং করলো। মিটিং করে কনফারেন্স করে কোল্ড অ্যান্ড স্টিল কমিউনিটি তৈরি করলো। কত সালে? 1951 সালে। তারপরে 1957 সালে এই কমিউনিটির সাথে যুক্ত হইলো আরো 6টা কান্ট্রি, বেলজিয়াম, ফ্রান্স, ইটালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড। 6টা কান্ট্রি তৈরি করে, যেটা প্রথমবারের মতো তৈরি করলো সেটা হচ্ছে ইইসি। এটা লিখো তোমরা, ইইসি। 1957, 1957 সালে প্রথমবারের মতো ইইসি তৈরি করলো, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। লিখো এটা, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি 1957 সালে ইইসি তৈরি করলো। মানে এখন তারা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে আগাচ্ছে। ওকে। ইউরোপিয়ান ইকোনমিক কমিটিটা পরীক্ষায় আসবে। ইউরোপিয়ান এখান থেকে কিন্তু ইউর যাত্রা শুরু, মানে ইউর নাম আসে না এখনো, কিন্তু পরীক্ষা যদি আসে যে ইউর প্রথম চুক্তি কি, সেটা কিন্তু হচ্ছে 1957 সালে কোথায় হয়? রোমে হয়। এবং এটাকে কি চুক্তি নামে পরিচিত? রোম চুক্তি নামে পরিচিত। পরীক্ষায় আসবে যে রোম চুক্তি নিম্নের কোন অর্গানাইজেশনের বেসিক চুক্তি। সেখানে কিন্তু ইইসি লিখা থাকবে না, কি লিখা থাকবে? ইইউ লিখা থাকবে। সুতরাং ইউ লিখা থাকুক, ইইসি লিখা থাকুক, 1957 লিখা থাকলে তুমি কোথায় চলে যাবা? রোম চুক্তিতে চলে যাবা। ক্লিয়ার? তখন আরো একটা অর্গানাইজেশন ওরা তৈরি করে। বলো, চলে আসো তাহলে।
হ্যাঁ, 1957 সালে ইউরোপিয়ান ইউনিয়ন কমিটি, তখন আরেকটা চুক্তি হয়, সেটা হচ্ছে ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি, লিখে লাগবে না, ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি, যেটাকে বলে ইউরোটম। ইউরেটম। ইউরেটম এটার সাথেই হয়, কিন্তু এটা কোথাও উল্লেখ নাই। আমরা কেন পড়তেছি ইউরেটাম, আর হচ্ছে গিয়ে ইউ, এবং হচ্ছে ইউরোপিয়ান স্টিল অ্যান্ড কোল কমিউনিটি, এই তিনটা কমিউনিটি ততদিনে তৈরি হয়েছে 1957 এর আগে। এরা সবাই মিলে 1967-এ গিয়ে একসাথে হয়ে যায়, কি হয়ে যায়, মার্চ করে, এবং সেই জন্য এই চুক্তির নাম কি, মার্চ টিটি। এটা নামই হচ্ছে মার্চের টিটি। এই মার্জার ট্রিটিতে কয়টা কোম্পানি থাকে, তিনটা কোম্পানি থাকে। একটা হচ্ছে যেটা বলছিলাম কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, একটা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, আর 3 নম্বরটা হচ্ছে ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি, ইউরেটম। এই তিনটা মিলে একসাথে কি তৈরি করে 1967 সালে একটা মার্জার ট্রিটি তৈরি করে, যেটার নাম দেয় ওরা কি, ইসি, ইউরোপিয়ান কমিউনিটি, অর্থাৎ ইকোনমিক সরাই দিছে। এখন এটার নাম কি, ইসি। এবং ইসি চলতে চলতে থাকে। ইসি চলতে 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 1992-তে গিয়ে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিস শহরে তার একটা মিটিং করে। 1992-তে গিয়ে একটা মিটিং করে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিস শহরে, যেখানে তারা একটা চুক্তি করে। হ্যাঁ, এবং এই চুক্তিটা কিন্তু কার্যকর হয় 1993-তে, যার কারণে 1992 তোমরা মনে রাখবা না, তাহলে কনফিউশন হবে। চুক্তিটা কার্যকর হয় কথা 1993-তে, এবং এটা নেদারল্যান্ডের ম্যাস্ট্রিস শহরে চুক্তি হয়, এবং এই জন্য এটার নাম হচ্ছে ম্যাস্ট্রিস চুক্তি। বাংলায় লিখো, ইংলিশে লিখতে সমস্যা হলে। ম্যাস্ট্রিস চুক্তি, এটা হচ্ছে 1993-তে। ম্যাস্ট্রিস, ম্যাস্ট্রিস বলে, ম্যাস্ট্রিস না। ম্যাস্ট্রিস চুক্তি 1993-তে, এবং এই 1993-তে ম্যাস্ট্রিস চুক্তির পরে ইসি পরিবর্তন হয়ে কি নাম হয়, ফাইনালি এটার নাম হয় ইইউ। হ্যাঁ। এবং সেই 1993-তে যেদিন এটা চালু হয়, সেদিন হচ্ছে গিয়ে এটা তার কারেন্সি উদ্বোধন করে। তো যদি বলে ইউরো মুদ্রা কবে থেকে চালু হয়, তাহলে 1993। কিন্তু প্রশ্ন আছে, ইউরো মুদ্রা তখন উদ্বোধন করা হয়, ইউরো মুদ্রা প্রত্যেকটা দেশ তখন গ্রহণ করে না, বা ইউরো ইউ অভিন্ন মুদ্রা হিসাবে তখনো চালু হয় নাই। ইউরো ইউরো ইউর অভিন্ন মুদ্রা হিসাবে চালু হয়েছে 2002-তে এসে। সুতরাং প্রশ্ন যদি আসে ইউরো মুদ্রা কখন থেকে অভিন্ন মুদ্রা হিসাবে চালু হয়, আনসার হবে 2002। কিন্তু যদি বলে ইউরো মুদ্রা কখন উদ্বোধন করা হয়, তাহলে আনসার হবে 1993। এবার আমরা ডিটেলে পড়তে পারবো। ইউরোপিয়ান ইউনিয়নে কয়টা দেশ টোটাল, 27টা দেশ, তার মধ্যে ইউরো মুদ্রা চালু আছে 25টা দেশে। কিন্তু এখানে একটা ইনফরমেশন ভুল আছে, ইউরোপিয়ান ইউনিয়নের 25টা দেশে চালু নাই, পুরো ইউরোপের 25টা দেশে চালু আছে, এটা লিখো। পুরো ইউরোপের 25টা দেশে ইউরো চলে। এদের চোখে মুখে এখন মারাত্মক প্রশ্ন চলে আসে, লিখো আমি বলতেছি। তাহলে প্রথম তথ্য কি, যদি বলে ইউরো কয়টা দেশে চলে, আনসার কত, 27টি। ঠিক আছে, 27টি দেশে কি চলে, না 25টি দেশে ইউরো চলে। 27টার মধ্যে 25টা দেশে ইউরো চলে, কিন্তু 27টার মধ্যে 19টা দেশে ইউরো চলে, 8টা দেশে ইউরো চলে না। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের 8টা দেশে ইউরো চলে না। কথা বুঝছো? তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কয়টা দেশে চলে, 19টা দেশে চলে। হ্যাঁ, ওটা পরে আসতেছি। তাহলে যদি প্রশ্ন আসে ইউরো কয়টা দেশে চলে, 25টা দেশে। যদি প্রশ্ন আসে ইউরো ইউর কয়টা দেশে চলে, 19টা দেশে। যদি প্রশ্ন আসে ইউরো ইউর কয়টা দেশে চলে না, 8টা দেশে। যদি প্রশ্ন আসে ইউরো ইউর বাইরে কয়টা দেশে চলে, তাহলে 6টা দেশ। এবার ক্লিয়ার, এই 6টা দেশ ইউতে নাই,
আর এদের 8টা দেশ ইউরোতে নেই, ঠিক আছে? তো 6টা দেশ যারা নাই, মানে যারা হচ্ছে গিয়ে ইউতে নাই কিন্তু ইউরোপিয়ান ইউরো চলে, এরা ছোট ছোট দেশ। যেমন ধরো ভ্যাটিকান সিটি, সান মারিনো, অ্যান্ডোরা, মন্টেনিগ্রো, কসোভো, মোনাকা, এগুলো ছোট ছোট দেশ, এগুলো হচ্ছে ইউরো চালায়। আর ইউরোপের যে দেশগুলা, ইউ ইউ যে দেশগুলা হচ্ছে ইউরো নেয় নাই, ওগুলা বড় বড় দেশ, যেমন হচ্ছে সুইডেন, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গারি, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া। নাম মনে রাখতে হবে না। এরপর লিখা ব্যাকজিট। ব্যাকজিট মানে ব্রিটেন ইউরোপ থেকে বের হয়ে গেছে, ইউ থেকে বের হয়ে গেছে 2016 সাল থেকে। ওরা চেষ্টা করতেছে ইউ থেকে বের হয়ে যাব। কেন? প্রধান কারণ হচ্ছে ইউরোপ, ঠিক আছে? কারণ ব্রিটেন চাচ্ছে যে তার পাউন্ড স্টারলিংকে শক্তিশালী করতে, কিন্তু ইউতে থাকার কারণে ইউ চুক্তিগুলো তাকে ইউরোতেই করতে হচ্ছে, এটা একটা সমস্যা। তারপরে ইউ থাকার কারণে তার অর্থনৈতিক চুক্তিগুলো ইউর মতো করে হচ্ছে, সে তো নিজের মতো করে চুক্তি করতে যাচ্ছে। এটা একটা সমস্যা। টোটাল মিলে সে ফাইনালি 2020-এ ব্রেক্সিট হয়। লিখো, ফাইনালি 2020-এর 31শে জানুয়ারি ব্রেক্সিট হয়। ব্রেক্সিট মানে ব্রিটেন এক্সিট ফ্রম ইউ।